দাঁড়িয়েছি যে আমার পিছনে সহযোদ্ধাদের সবার চেহারাটা দেখতে পাচ্ছি না। আমার মনে একটু এই থামটা ছেড়ে যদি দুই পাশ দিয়ে বসাতে আমি সবাইকে দেখতে পাই। আজকে ভালুকার দেশে আমি হাজির হয়েছি ছাত্র এবং যুব অধিকার পরিষদের আয়োজিত সভা সম্বর্ধনা এবং ধর্ম মহফিলের আয়োজনে। আমার ভালো লাগছে এই জন্য যে ভালুকা মনে হয় আমাদের জাতীয় ফল কাঁঠালের সবচেয়ে বেশি উৎপাদন এলাকা এটা না। শুধু তাই নয়, এখানে প্রচুর ইন্ডাস্ট্রি আছে যা আমার দেশের অর্থনৈতিক উপরে বিরাট একটা ভূমিকা রাখে এই ভালুকা উপজেলা। আমি মনে করি এই ভালুকা উপজেলায় আমার এই গণ অধিকার পরিষদের যাই বলি, যা বাংলাদেশের এই জনগণ যারা একটা গোষ্ঠী, এখানে যারা একটা অংশ যে এখানে বসবাস করে, তাদের গর্বের কথা। যারা অর্থনৈতিক ক্ষেত্রে বিরাট ভূমিকা রাখে এই অঞ্চলে জনগণ। আমার গলাটা একটু ভাঙা, ভেঙেতে গিয়েছিল, আজ পর্যন্ত ভালো হচ্ছে না, তারপরে আমি চেষ্টা করছি কথা বলার জন্য। আজকের এই আয়োজনে ছাত্র এবং যুবকেরা, তোমরা এই বাংলাদেশের একটা বিরাট অংশ জুড়ে আছে। এই বিরাট অংশের এক বিরাট ভূমিকা এই বাংলাদেশের জন্য, এই বাংলাদেশ সৃষ্টির আদিকাল থেকে এ পর্যন্ত এই ছাত্র যুবকের একটা ভূমিকা রেখে যাবে, সেটা অংশ। আমার এখানে যারা উপস্থিত আছে, আমি আগে জেলা কমিটির মানসিং জেলা কমিটির সদস্য নিয়ে কথা বলছি। আমি মানসিং জেলা কমিটির সেই গণ অধিকার পরিষদের আহ্বায়ক হিসেবে উপস্থিত আছি। আমার সঙ্গে আছে আমার সহযোদ্ধারা, যুগ্ম আহ্বায়ক, যুগ্ম সদস্য সচিব, কার্যকরী সদস্য সচিব এবং আমার কী বলব শ্রমিক এবং পেশাজীবী। তো এখানে তাদের নেতৃত্বস্থানীয়রা উপস্থিত আছে এবং যুব সাবেক কী বলবো সভাপতি না হওয়ার কেন্দ্র উপস্থিত আছে। এছাড়া আমার আরও সহযোগিতারা অনেকেই আছে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। এর মাঝে আমি একটু পরিচয় করিয়ে দিতে চাই। আমার গণ অধিকার পরিষদের ময়মনসিংহ জেলার কার্যকরী সদস্য এখানে আছে মুজিবুর রহমান ভাই। আমি চাই ওনাদের জন্য একটু হাততালি জানাবো। আছে আরমান হাবিব, কার্যকরী সদস্য ময়মনসিংহ জেলা গণ অধিকার পরিষদ। আছে কার্যকরী সদস্য মাসুদ। আজকে যে আয়োজন করা হয়েছে ছাত্র এবং যুবদের, আমি বলছিলাম একটা জিনিস, আমি ছাত্র দিয়ে শুরু করি। ছাত্রের যে সভাপতি, সহসভাপতি, যুগ্ম সচিব, এদের লিস্টটা দেখছিলাম আর ভাবছিলাম
কি চমৎকার তাদের নামগুলো এবং নামের অর্থ, সেই অর্থগুলো আমি একটু বিশ্লেষণ করতে চাচ্ছি। এই অর্থ দিয়ে বোঝা যায় যে ওরা, এই সৈনিকরা আমার এই গণ অধিকারের জন্য কি ভূমিকা রাখতে পারে। আমি প্রথমে বলবো দুর্জয়ের কথা। দুর্জয় আছে না এখানে? দুর্জয় ছাত্র অধিকার পরিষদের দুর্জয়। দুর্জয় দুর্জয় নামের অর্থ হলো যাকে কি করা যায় না, দমন করে রাখা যায় না, যাকে দমন করে রাখা যায় না, এমন একজনকে এই ভারতা সেই ছাত্র অধিকার পরিষদে যাকে নির্বাচন করেছে, তাদের নামের অর্থটি বোঝা যায় সে কি ভূমিকা রাখতে পারে। এছাড়াও আমি সিরিয়াল নাম বলতে পারছি না, আমার মাথায় যা আসছে আমি বলছি। এখানে আছে হলো মাসুদ। মাসুদ অর্থ হলো দয়ালু। এটাও তো আমাদের দলের জন্য ভীষণ দরকার, তাই না? এই দয়ালুকে আচ্ছা, আমি তো বলেছি, আমি জাস্ট নামের অর্থ দিয়ে তাদের নামের অর্থ দিয়ে দলের সঙ্গে তারা কী ধরনের কাজ করতে পারে, তাদের ভূমিকা কী হতে পারে, সেটাই বিশ্লেষণ করতে চাচ্ছি। আমার মনে হয় এতে কী হবে, আমার এই সন্তানেরা অনেক উৎসাহিত হবে যে নিশ্চয়ই জানে ওদের নামের অর্থ, অনেকে হয়তো জানে না, তারপরে আমি বলতে চেষ্টা করছি। এখানে একজন আছে ফাহাদ। ফাহাদ আছে। ফাহাদ অর্থ হল চিতাবাঘ। ফাহাদ অর্থ হল চিতাবাঘ। তবে চিতাবাঘটা কেমন হতে পারে? কত ক্ষিপ্ত গতিতে সে চলতে পারে, এমন একজনকে আমরা এখানে কি করেছি, জায়গা দিয়েছি, যার ভূমিকাটা এই চিতাবাঘের মতোই থাকবে। এখানে আছে আছে সারোয়ার, আছে সারোয়ার সহসভাপতি মোস্ট ওয়ার্ল্ডে। আচ্ছা, এই কি নাম হচ্ছে না, সারোয়ার অর্থ হলো সর্দার। সারোয়ার অর্থ হলো সর্দার, হ্যাঁ, সত্যবাদী সর্দার। সেই সর্দার সে তার পোস্টটা পেয়েছে এরকমই যে সর্দারগিরি করতে পারবে সে। মুশফিক আছে। মুশফিক অর্থ হলো সহানুভূতিশীল। শুধু তেজি থাকতেই হবে না যে ক্ষিপ্ত গতিতে চলবে, যে তার গতি হারিয়ে যেন না ফেলে, সহানুভূতি দেখিয়ে সেই করবে, তাকে কি করবে, তাকে থামানোর চেষ্টা করবে। তো এত সুন্দর সুন্দর নামের অর্থে যে মানুষগুলো এখানে সংস্পৃক্ত পেয়েছে, তাদের কাজও নিশ্চয়ই ঠিক এরকমই হবে বলে আমার আশা। আমরা জানি এই ছাত্র জীবনেই কিন্তু এই বাংলাদেশের যতগুলো ইতিহাস সৃষ্টি হয়েছে, এই প্রত্যেকটা ইতিহাসের ভূমিকায় ছিল এই ছাত্র এবং যুবকেরা। আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদে প্রচুর হিপি টিএসরা আছে, যারা এই বাংলাদেশের স্বাধীনতার পিছনে, বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার পিছনে তাদেরকে বিরাট একটা ভূমিকা আছে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদরা ৭১ বিশাল ভূমিকা রেখেছে, ৬৯ বিশাল ভূমিকা রেখেছে, ৬১তে শিক্ষার উপরে বিশাল ভূমিকা রেখেছে, যার ফলে আমরা এই স্বাধীন বাংলাদেশ আমরা অর্জন করতে পেরেছি। সবচেয়ে আশ্চর্য এবং খুশির কথা, আমাদের যে দলের প্রধান নেতা ভিপি নুরুল নূর ভাই, সেও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদের একজন ভিপি। আমরা অনেকের নাম জানি, যে
দলের যে প্রধান মান্না ভাই, উনিও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদের একজন নেতা ছিলেন। তোফায়েল আহমেদ সাহেব নেতা ছিলেন। এরকম অনেক বাধা বাধা অনেক নেতাই কিন্তু এই দেশের নেতৃত্ব দিয়েছে। আর ঠিক সেরকমই আমরা ভেবে উঠতে পেরেছি যে আমাদের এই দলটাকে নেতৃত্ব দিয়ে একসময় সে সংসদে এককভাবে বসে এই দেশ পরিচালনার নেতৃত্ব আমাদেরকে নিয়ে গড়ে আমার দৃঢ় বিশ্বাস, আমার সহযোদ্ধাই বলছিল যে পরিবারতন্ত্র থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের দলের প্রধান এই পরিবারতন্ত্র নিয়ে অনেক কথা বলে। আমরা পরিবারতন্ত্রের ভিতরে থেকে আমরা দেশ শাসন করতে চাই। এমন একটি ব্যক্তিত্ব যে লেভেল থেকে সে উঠে এসেছে, তার যোগ্যতা, তার দক্ষতা, তার বিচক্ষণতা দিয়ে আজ এই পর্যায়ে এসেছে। তাকে আমার একটা দেশের নেতৃত্ব দেওয়া শুধু যুব বা ছাত্র সমাজ দিয়েই কিন্তু সম্ভব না। সেখানে আপামর জনতা, সেখানে সম্পৃক্ততা থাকতে হবে। স্বাধীনতা যুদ্ধে 69-এর ভূমিকা ছাত্র যুবকের ছিল, কিন্তু যখন রণক্ষেত্রে নেমে গেছে তখন কিন্তু ছাত্র যুবদের সীমাবদ্ধ ছিল না। তখন কিন্তু আপামর জনসাধারণ, বয়স্ক থেকে শুরু করে, শিল্পী থেকে শুরু করে, গায়ক সে শিল্পী হতে পারে, সে আঁকিয়ে শিল্পী হতে পারে, সে ডক্টর হতে পারে, সে ছোটো বাচ্চা হতে পারে। এবং আর্মি থেকে আমাদের নিয়মতান্ত্রিক একটা বাহিনী ছিল, অনিয়মতান্ত্রিক একটা বাহিনী ছিল। আপামর জনসাধারণ মিলেই কিন্তু এই স্বাধীনতা অর্জন করেছে। যেহেতু আমাদের এই দলটা ছাত্র যুবদের শুরু হয়েছে, এখানেই সীমাবদ্ধ থাকতে পারে না, যার ফলে আমাদের এই নেতারা বিভিন্ন বয়সের মানুষের, বিভিন্ন পেশাজীবী মানুষদের এই দলে অন্তর্ভুক্ত করার জন্য কি করছে, উৎসাহিত করছে। যেমন আমি এসেছি, আমি এখানে এসে এই দলে যোগদান করেছি 63 বছর বয়সে। যদিও আমার মাঠে, আমি মনে করি আমার মাথায় যদি এটা আসে, আমার শারীরিক সক্ষমতা যদি 63 বছরও থেকে থাকে এই দলের জন্য কিছু করার জন্য, তাহলে আমার এই যুবক ছাত্র সন্তানেরা নিশ্চয়ই আমার থেকে দ্বিগুণকে সেই শক্তি নিয়ে এই দলে নেমেছে কিছু করার জন্য। আমি মনে করি যে আমাকে দেখে যেরকম তোমরা উৎসাহিত হবে, তোমাদের শক্তি দেখে আমার এই বুড়া প্রাণে আরো শক্তি সঞ্চার হবে। আমি তোমাদেরকে সামনের দিকে এগিয়ে যাব। কিভাবে এগিয়ে যাব? প্রত্যেকটা দলের কি থাকে, কিছু সাংগঠনিক নিয়ম থাকে। সাংগঠনিক নিয়মের ভিতরে যদি আমরা না থাকি তাহলে আমরা কি করতে পারবো না, সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। আমি দুঃখিত, এর আগে একটা কথা বলিনি। আমাদের নুরুল হক নুর ভাই তো আছে। নুরুল হক নুর ভাই তার দলটাকে এবং তার ভিতরটাকে আন্তর্জাতিকভাবে এবং দেশের অভ্যন্তরে নিজেকে আরও শক্তিশালী করার জন্য রেজা কিবরিয়া ভাইকে এখানে সংযুক্ত করেছে। নিশ্চয়ই এই দলের জন্য একটা কি বিশাল শক্তি। এই শক্তি শুধু না, এই শক্তিগুলো দেখে আমাদের এই দলে আমার জানা মতে প্রচুর অবসরপ্রাপ্ত আর্মি অফিসার, প্রচুর জাজ এবং ডক্টর, আমি এটা দেখে এসেছি কেন্দ্রে। তাদের সঙ্গে আমি কথাও বলেছি, আমি একটা কনফারেন্সও করেছি যে একটা বিজ্ঞ মানুষে এসেছে। কেন এসেছে? বুদ্ধিমান নেতা। ওই বুদ্ধিমান নেতা বুঝতে পেরেছে যে শুধু যুবক আর ছাত্রদের দল আগানো যাবে না, আমাদের নেতৃত্ব দিতে হলে কিছু বয়োবৃদ্ধ মানুষেরও মাথার উপরে ছায়া হিসেবে, বুদ্ধি দেওয়া হিসেবে, উপদেষ্টা হিসেবে তাদেরকে এই দলের জন্য ভীষণ
যার ফলে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জেলাগুলিতে আহ্বায়ক পদে ঢাকার উত্তর দক্ষিণে বেশ অভিজ্ঞ এবং বয়োবৃদ্ধ মানুষকেই কিন্তু সেখানে স্থান করে দেওয়া হয়েছে। আমরা চাই না আমাদের ভিতরে এমন কিছু হোক, ওনারা নতুন এসেছে, নতুন বসেছে, কি জানি আমরা ঘুরে এসেছি সেই একদম শুরু থেকে আমাদের কথায় অল ইন অল। এরকম আসলে রাজনৈতিক সংগঠনটা আসলে এরকম না। রাজনৈতিক সংগঠন যখন একটা হয়ে যায়, যখন একটা আহ্বায়ক কমিটি হোক, একদম পূর্ণাঙ্গ স্থায়ী কমিটি হোক, তখন কিন্তু প্রত্যেক কর্মীকে তার এই উপরের লেভেল থেকে সবাইকে সেই শ্রদ্ধাটা দিতে হবে, সেই শ্রদ্ধাটা বক্তব্যটা প্রত্যেকের জানতে হবে এবং খুব চিন্তা ভাবনা করে কখন কোন কথাটা কোথায় বলতে হবে। এইটা একটা এই তোমরা যে এই বয়সে এসে নেমেছ, তোমাদের এই চিন্তাটা থাকতে হবে। যদি এই চিন্তাটা মেনটেন করে যদি যেতে পারো, আমার মনে হয় তুমি অনেক ঊর্ধ্বে যেতে পারবে। কারণ তোমার বিহেভিয়ার তুমি কতটুকু জানো, শিখতে শিখতে তো আসবে। ছাত্ররা যুবকে আসবে, যুবরা কি গণকে আসছে, সেই পেশাজীবীরা আসছে, সেই শ্রমিকরা আসবে। মানুষকে কথা আমরা শিখিয়ে তো একসময় আমরা কি এসএসসি পাস করি, আমরা ইন্টারমিডিয়েট পাস করি, আমরা বিশ্ববিদ্যালয় থেকে পাস করি, আমরা একটা চাকরি আমরা ঢুকি। ঠিক সেইরকম রাজনীতিটা শিক্ষার জন্যই ছাত্র থেকে শুরু করে একদম প্রথম একটা জায়গায় যাওয়ার জন্য এই প্ল্যাটফর্মগুলো তৈরি করা হয়েছে। সেই প্ল্যাটফর্মগুলো বাড়িয়ে যখন যাবে এবং এখান থেকে কিছু শিক্ষা গ্রহণ করে যাবে, তখন বুঝতে পারবে যখন এটা নেতার জায়গায় যখন উঠতে বসবে, তখন তোমার আচরণটা কেমন হয়। তখন মনে মনে হাসতে হবে, ছাত্রী যখন ছিলাম এই ভুল করেছি, এই ভুল করেছি, এই করেছি, এগুলি জানতাম না। এগুলো যদি জানতাম তাহলে টিউশনগুলো হতো না আমার সেই ছাত্রীর সঙ্গে, তাহলে আমার সেই ইমেজটা আরও ভালো থাকতো। এটাই স্বাভাবিক, এটা আফসোস করার কিছু না। বয়স ভেদে মানুষের আচরণ বিভিন্ন থাকবে, এটাই স্বাভাবিক। আমরা যারা উপরে বসে আছি আমরাও সেটা বুঝি, আমরা কিন্তু অবুঝি না, আমরা বুঝি। কিন্তু আমরা বুঝি, কিন্তু তোমাদেরও বুঝতে হবে যে আমাদেরও কী করতে হবে, শিখতে হবে ঠান্ডা মাথায়। আমি এটা করছি, ঠিক আছে, এটা আমরা তর্কে জড়াবো না, এটা আমরা কি সরি বলে আমি শিখতে যাবো। আচ্ছা কোনটা ভালো কোনটা মন্দ শেখার জন্যই তো আমরা এখানে এসছি। কারণ আমরা বড় একটা আশা নিয়ে এসছি। আমরা যদি এই জিনিসগুলো মেনটেন না করি, তাহলে বড় আশাটা আমার পূরণ হওয়া কি হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। এই সাংগঠনিক নিয়মগুলো আমাদের অবশ্যই মানতে হবে। আমি আরেকটা কথা বলতে চাই, আমি ভীষণ রকম খুশি হয়েছি যে ভালুকা সেই ছাত্র যুব কমিটি করে ফেলেছে। আমি আশা করব এখানে পেশাজীবী, শ্রমিক এবং মাদার দল বলছি, মূল দল বলতে পারছিলাম, যাই হোক মূল দল গণ অধিকারকে সৃষ্টি করার জন্য, তৈরি করার জন্য, মানুষকে মোটিভেশন দিয়ে বোঝানোর জন্য যে গণ অধিকার দল কী চায়, দেশের জন্য কী করতে চায়, জনগণের জন্য কী করতে চায়, এই কথাগুলো আমি আশা করি এখন থেকেই যেহেতু আমার যুব এবং ছাত্র কমিটি হয়ে গেছে, তারা এই দলগুলো সৃষ্টি করার জন্য এই ভালুকার মাটিতে আনাচে কানাচে ছড়িয়ে যাবে। যখন আনাচে কানাচে ছড়িয়ে যাবে, তখন এই পুরা ভালুকাটায় জানান দেওয়া হয়ে যাবে যে হ্যাঁ, এই মাটিতে গণ অধিকার পরিষদ নামে একটি পরিচ্ছন্ন দল হাজির হয়েছে। এবং তোমাদের আচার আচরণে, তোমাদের কার্যে মানুষ কি হবে, উৎসাহিত হয়ে এই দলকে ভালোবেসে এই দলে যোগদান করবে। এইটা আমি ভীষণভাবে আশা করি। সেই কাজটা তোমাদেরই করতে হবে। কারণ এই ভারতের মাটিতে যারা নেতা হতে চাচ্ছ, তাদের ভূমিকাটা কি থাকবে, একটু বেশি থাকবে। কর্মীদের নিয়ে তাদের কি করতে হবে, সপ্তাহে না হোক মাসে একটা করে সবার
সিম্পোজিয়াম করতে হবে, তাদেরকে বোঝাতে হবে, দল সম্বন্ধে বোঝাতে হবে, কী করতে হবে, কীভাবে আমরা এই আরও যে 3টা সংগঠন বাকি রয়ে গেছে, মূল দল সহ আরও 2টো সংগঠন বাকি আছে, এই দলগুলো, এই সংগঠন এবং মূল দলটাকে কীভাবে রাইজ করা যায় সেই চিন্তাগুলো এদের মাথায় ঢুকিয়ে দিতে হবে এই ভালুকার যারা নেতৃস্থানীয় জায়গায় আছে। এটা আমি ভীষণভাবে আশা করি যে আমি যাওয়ার পর থেকে তোমাদের মাথায় এই কাজগুলি ঘোরপাক খাবে এবং তোমরা বসে প্ল্যান করবে যে কীভাবে সেটা করা যায়। আর সেই করার জন্য আমরা মূল দল, আমরা জেলা ময়মনসিংহ জেলার যে মূল দল আছে, আমাদের পথ প্রত্যেকের কাছে তোমাদের পথ খোলা, দরজা খোলা, উন্মুক্ত, যে কোনো সময় আমাদের নক দেবে। আর আমি আরেকটা কথা বলেছিলাম যে গণ অধিকার এই মূল দলটা যদি মাটিতে করতে হয় আমাকে কী করতে হবে, একটু বয়োজ্যেষ্ঠ মানুষের দরকার হবে। এখানে তো ছাত্র যুবর মতন বয়সের মানুষ দিয়ে তোমার গণ তৈরি হতে পারবে না। গণটা যেহেতু মূল দল, এই গণের এমন একজন ব্যক্তিত্ব হতে হবে যার কি থাকবে, এখানে প্রশাসন, এখানে অন্যান্য যারা রাজনৈতিক দল আছে তাদের কাছে যে গ্রহণযোগ্যতা যেন সেই ব্যক্তি ঠিক থাকে, সেইরকম একটা ব্যক্তি তোমরা খুঁজে বের করবে। এবং তোমরা একেবারেই অল্প বয়সে একজন সাহসী যোদ্ধা, তোমরা হয়তো তোমাদের কথাটা সুন্দর করে প্লেস, হয়তো ওনারা বয়সের জন্য তোমার সঙ্গে কথা বলার হয়তো একটু অনীহা হতে পারে যে বাচ্চাদের সঙ্গে কথা বলবো, সেই ক্ষেত্রে যদি আমাকে দরকার হয়, আমার 51 কমিটির কাউকে দরকার হয় এবং ঢাকা কেন্দ্রের সঙ্গে যদি আমার যোগাযোগ করতে হয় যে সেই মান যাদেরকে তোমরা ঠিক করেছো যে সেরকম একটা রিলায়েবল পার্সনকে যার কি থাকবে, কোনো ব্যাড কিছু খারাপ কোনো রেকর্ড থাকবে না, সমাজে গ্রহণযোগ্যতা থাকবে, তার সঙ্গে যদি আমাদের কথা বলতে হয় তার কন্ট্যাক্ট নাম্বার থেকে অবশ্যই আমি ছুটে আসবো তাদের সঙ্গে কথা বলার জন্য। আমি কাউকে আমি রিকোয়েস্ট করবো অন্তত আপনারা ফোন দিয়ে সেখানে কথা বলেন। আমি এরকম একজন পেয়েছি যাকে পেলে আমার সেই ভালুকায় গণ অধিকার পরিষদ একটি শক্তিশালী দল হিসেবে আবির্ভূত হতে পারবে। সেই চান্সটা আমি ছাড়তে যাব না, সেই চান্সটা আমি নিতে যাব। আমার যতই সমস্যা থাকুক আমি সময় করে চলে আসবো। আর আমার সহযোগিতাও বলছিল হামলা মামলা হলে কি করব, রাজনীতি করতে হলে তরুণ যোদ্ধারা সাহস নিয়ে তো আমরা নিচ্ছি, তাই না? যে কিছু করতে চাই বাধা বিঘ্ন আমাদের আসবে, সেটাকে ওভারকাম আমাদের করতে হবে, কৌশলে একটু চলতে হবে, নাক চোখ মুখ খোলা রাখতে হবে। বড় যদি আমরা কিছু আয়োজন করি অবশ্যই আমার নিজস্ব থানায় আমি কি করব, কিছুটা ইনফর্ম করে নেব। বাইরে যদি কিছু করি তাদেরকে একটু নলেজে দিয়ে রাখতে হবে, নলেজে দিয়ে রাখলে নিশ্চয়ই আমরা পুলিশ প্রোডাকশন একটু হলেও তো পাবো আমরা তাদের সাহায্য, তাই না? এবং প্রশাসনেরও কিছু সাহায্য উপজেলাগুলোতেই থাকে, ইয়েও থাকে, ওনার নলেজে যদি থাকে তাহলে আমরা মনে হয় একদম সুন্দর করে সেই কাজটা বোঝাই করতে পারবো। এবং তাদেরও তখন কিছু হলে তাদেরও কিছু জবাবদিহিতা থাকবে। আর আমরা যদি একেবারে না বলি লুকিয়ে, আমরা তো আসলে আন্ডারগ্রাউন্ড দল না যে আমরা লুকিয়ে চাপিয়ে আমরা কাজ করব। হ্যাঁ, আমরা চাই আমরা প্রত্যেকটা জেলায় উপজেলায় আমাদের যে কমিটি আছে, এই জন্য এখানে এত প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে গণ কমিটি। কারণ গণ কমিটিটা থাকলে কী হবে, সেই কমিটির যে নেতৃস্থানীয় যে দুজন আছে তারা আর কার্যকরী সেই যুগ্ম সদস্য, সেই যুগ্ম আহ্বায়ক জন্য সদস্য সচিবদের নিয়ে একটা কী করতে পারবে, প্রশাসন এবং রাজনৈতিক দলদের সঙ্গে একটা সৌজন্য সাক্ষাৎ করতে পারবে। যখন আমরা সৌজন্য সাক্ষাৎ করতে যাব রাজনৈতিক দলের জন্য এবং প্রশাসনের সঙ্গে, তখন আমাদের এমনিই জেনে যাবে যে আমরা কোনো আন্ডারগ্রাউন্ড পার্টি না, আমরা প্রকাশ্যে তোমাদের জানিয়ে আমরা মাঠে নেমেছি কাজ করতে। তখন তোমাদের কাজটা ইজি হয়ে যাবে। তখন যখন এই পুলিশ প্রশাসন জেনে যাবে, তখন যখন আমার ক্যাডার প্রশাসন জেনে যাবে,
তখন তারা অন্যরকম একটা সিচুয়েশনে পড়বে এবং তোমাদের কোনো খারাপ সিচুয়েশন পড়তে দেবে না, সেখান থেকে তোমাদেরকে বের করে নিয়ে আসবে। তা নাহলে এটা জবাবদিহিতা তাদের দিতে হবে যে আমরা জানিয়ে দিয়েছি, তোমরা জানো আমরা এরকম একটা দল এখানে আছি, আমাদের কার্যক্রম চলছে, এবং সেই কার্যক্রমে যদি হামলা হয়, মামলা হয়, সেটা তো এখানে হলে কি হয়, আমার আঙুলে ব্যথা পেলে আমার চক্করে আগে কোথায়, আমার সেন্সটা কোথায়, ব্যথা পেয়েছে মাথায় চলে আছে, ঠিক সেরকম এখানে কিছু হলে আমার মানসিক জেলাতে সেটা আমরা দাঁড়িয়ে যাব। কেন্দ্র ঠিক সেরকম আমার কেন্দ্রীয় নেতারাও কি করবে, প্রতিবাদের জন্য রাস্তায় দাঁড়িয়ে যাবে, তাই না? এবং জবাবদিহিতা তাদের কাছে চাওয়া হবে এবং তারা জবাবদিহিতা দিতে বাধ্য। আমার মনে হয় প্রত্যেকের পেটে খোঁজা, প্রত্যেকে আমরা চাই আমার কাছ থেকে কি আরো কিছু শোনার, কিছু কোশ্চেন থাকলে আমাকে কোশ্চেন করতে পারো যে আপা এই ব্যাপারে আপু আমাদের যদি একটু কিছু বলতে। এই মুহূর্তে আমার মনে হয়েছে যতটুকু বলার বলেছি, আমি খুব এটা লেন্দি করতে চাচ্ছি না, সবাই চায়। আমি কি এখানে শেষ করতে পারি? কোনো প্রশ্ন আছে? ও, আমি আরেকটা কথা বলি, যেহেতু আমি জেলা গণ অধিকার পরিষদের আন্ডার, আমাদের একটা কার্যালয় আছে। এই কার্যালয় সবার জন্য উন্মুক্ত, যে কোনো সময় যার কোনো দরকার সেই কার্যালয়ে যোগাযোগ করে হাজির হয়ে যেতে পারো, তোমাদের যদি কোনো দরকার থাকে। আমি শুনি। আচ্ছা, ও চাচ্ছে যে আমার ব্যাকগ্রাউন্ড, আমি কিভাবে রাজনীতি, হয়তো অনেকে প্রশ্ন, আমি কিন্তু প্রশ্নটা ছুড়ে দিয়েছি, কিন্তু তোমরা আমাকে কোশ্চেন করতে পারো যে আমি কোথা থেকে এসে উড়ে এসে জুড়ে বসলাম, এরকম হয়তো অনেকের মনে হতে পারে। না, আমি উড়ে এসে জুড়ে বসি নাই। কেন আমি বলবো আমি উড়ে এসে জুড়ে বসি নাই? আমার একটা ব্যাকগ্রাউন্ড আছে, রাজনৈতিক একটা পরিবার, একটা ব্যাকগ্রাউন্ড আছে। আমার বাবার নাম মরহুম মাওলানা আলতাফ হোসেন, আর আমার নাম তো জানোই। আমি শেষে আমারটা বলি, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা বলে নিই। আমরা 12 ভাই বোন, আমি হলো 12 নাম্বার। আমার 12 ভাই বোনের মাঝে 10 জন ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করা, আমার 5, আর সবাই ভাইরা 4 ভাই 8 বোন, 3 ভাই বিজনেসম্যান। বড় ভাই বিজনেসম্যান বলা যায় না, বড় ভাই ব্যারিস্টার, ইংল্যান্ডে আছে। মেজো ভাই ও বড় ভাই ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করা, ইংলিশ এবং পলিটিক্যাল সায়েন্স 2টা সাবজেক্টে ডাবল লেভেল। মেজো ভাই 2 সাবজেক্টে ডাবল লেভেল, ঢাকা ইউনিভার্সিটি বিজনেস করে। আমার 3rd ভাইটা মেন্টাল প্যাশন, ও যখন ময়মনসিংহ জেলা স্কুলে ক্লাস 3-তে পড়ে তখন টাইফয়েড হয়ে ও ব্যালেন্স হারা হয়ে গেছে, ও আর ভালো হয়নি। ওর এখন 80 বছর বয়স, একেবারে শয্যাশায়ী। তারপর আমার 4th ভাই হলো আমার 7 বোনের ছোট, সেই 4th ভাইও ঢাকা ইউনিভার্সিটি থেকে ম্যানেজমেন্টে মাস্টার্স করেছে। আমার বাবার, আমাদের পৈতৃক বিজনেস আছে, সেই 1911 সাল থেকে সেই বিজনেস আমাদের ময়মনসিংহে, সেই বিজনেস দেখাশোনা করে। আর আমরা 8 বোনের মধ্যে বললাম যে 8 বোনের মধ্যে 6 বোন ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্স করেছে। আমার 5 বোন সরকারি কর্মকর্তা ছিল, বিসিএস অফিসার ছিল, তাদের রিটায়ারমেন্টে চলে গেছে। 1 বোন এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে, ও ছিল পশুর ডাক্তার, বিসিএস করা, ও চাকরি ছেড়ে ওরও চলে যেতে হয়েছে দেশের বাইরে ওর হাজব্যান্ডের সঙ্গে। আর আমি আনন্দমণি কলেজ থেকে পাশ করেছি, বিএড এমএড সবই করেছি। আমার সবচেয়ে নিজের অর্জন, আমি ময়মনসিংহ মুসলিম গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজে সিনিয়র শিক্ষিকা ছিলাম। 22-23 বছর আমার চাকরি জীবন কেটেছে। এখন আমার বাবারটা বলি, আমার বাবা পাক ভারত উপমহাদেশ যখন স্বাধীনতা লাভ করে, দেশ বিভাগ হয় পাকিস্তান এবং ভারত হিসেবে, সেখানে আমার বাবার একটা বিশাল ভূমিকা ছিল। আমার বাবা
সেই স্বদেশী আন্দোলন করতে গিয়ে ব্রিটিশ বিরোধী আন্দোলন করতে গিয়ে আমার বাবা কলকাতা দমদম জেলে ছিল 17 বৎসর। আমার বাবা সেই স্বদেশী আন্দোলন করতে গিয়ে জীবনে এই তাতে কোনা দেশি খদ্দর কাপড় ছাড়া অন্য কোনো কাপড় সে পরে নেই জীবনে। তার জীবন কাটিয়ে গিয়েছে খদ্দর কাপড় পরা এবং মুচি কেটে জুতা বানায় সেই জুতা পরত। দোকান থেকে কোনো ব্রিটিশ বা বাইরের কোনো আমদানিকৃত কোনো জুতা কোনোদিন পরে নাই। আমার বাবা এই আওয়ামী লীগ সৃষ্টি হয়েছে যে এই আওয়ামী লীগ প্রথম ছিল আওয়ামী মুসলিম লীগ। এই আওয়ামী মুসলিম লীগ থেকে যখন আওয়ামী লীগের সৃষ্টি হলো তখন এই বঙ্গবন্ধুর সঙ্গে এবং সেই ভাসানী সাহেবের সঙ্গে আমার বাবাও মোট 25 জন কার্যকরী কমিটির কেন্দ্রীয় কার্যকরী কমিটির একজন ফাউন্ডার মেম্বার ছিল এই আওয়ামী লীগ জন্ম দেওয়ার ক্ষেত্রে। আমার বাবা 54-এ আওয়ামী লীগ থেকে 54কে কি বলে যুক্ত ফ্রন্টে ময়মনসিংহ সদর থেকে আমার বাবা এমপি ছিলেন, তখন বলতো এমএলএ। আমার বাবা সংসদ সদস্য ছিলেন। আর আমার ছোট চাচা ময়মনসিংহে বিএনপি থেকে 3 টাইমস সদর থেকে এমপি ছিল। আমার ছোট চাচার নাম ছিল এ.কে.এম. ফজলুল হক। আর আমার মেজো ভাই এই ময়মনসিংহ সদরের বিএনপি থেকে সে বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ছিল আমার মেজো ভাই। আর আমার আপন মেজো দুলা ভাই উনি ময়মনসিংহ জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। যেহেতু আমার ময়মনসিংহের রাজনীতির সূতিকাগার বা ভিত্তি বলতে পারো আমাদের বাসা। আমাদের বাসায় সেভারেল টাইম সেই কি বলে ভাসানী সাহেব যখন ময়মনসিংহ এসেছেন টাঙ্গাইল থেকে আমাদের বাসা ছাড়া কোথাও থাকতেন না। আমাদের বাসায় উনি যতদিন থাকতেন আমাদের বাসায় থাকতেন। আমি বহু বড় বড় পাকিস্তান বলো, বাংলাদেশের বলো, এই জিয়াউর রহমান বলো, খালেদা জিয়াদের বলো, আমি বড় বড় নেতাদের খুব কাছের থেকে দেখেছি এবং আমার ঘরে দেখেছি। আমি হয়তো রাস্তায় নামি নাই, কিন্তু রাজনৈতিক আলোচনা বিশ্লেষণ সব কিছুই আমি ঘরে বসে শুনেছি। শুধু আমার বাবা চাচা ভাইদের না, বাইরের যারা নেতৃস্থানীয় যারা আমার বাসায় এসেছে গল্প করেছে, গানে তো কিছু পৌঁছেছে। আমি এইভাবেই এই অন্য কোনো দলকে ভালো না বেশি, কারণ ওই দলগুলোর প্রতি আমার এখন আর সেই ভালোবাসা নাই। যখন সৃষ্টি হয়েছিল তাদের আদর্শ উদ্দেশ্য যেরকম ছিল, এখন আর সেই আদর্শ উদ্দেশ্যের ভিতরে তারা সীমাবদ্ধ নাই। যার ফলে আমি গণ অধিকার পরিষদের প্রতি এত ভালোবাসা, আমার নেতার প্রতি আমার এত ভালোবাসা, তার সহকর্মীরা যারা সহযোদ্ধা আশেপাশে আছে তাদের এত সুন্দর সুন্দর কথা শুনে যে দেশের জন্য কী করতে চায়, আপামর জনসাধারণকে কী দিতে চায়, কী দিলে এই আপামর জনসাধারণ দেশে শান্তি করে থাকবে, গণতন্ত্র যা জনগণের হাতে ফিরিয়ে দিতে চায় এই গণ অধিকার পরিষদ। এতে কথাটি উৎসাহিত করে আমি এই গণ অধিকার পরিষদে আমার আবির্ভাব আমি ভালোবেসে তোমাদের সামনে আজ আমি ময়মনসিংহ জেলার এই গণ অধিকার পরিষদের আহ্বায়ক হয়ে এই অনুষ্ঠানে আমি হাজির হতে পেরেছি। আমি আমার এই আহ্বায়ক কমিটিকে শক্তিশালী করার জন্য আমার এই 13টা উপজেলা থেকে আমার হাতিয়ার, তোমরা আমাদের শক্তি, আমার শক্তি, আমার 51 সদস্য বিশিষ্ট কমিটির শক্তি। তোমরা এখানে কমিটিগুলো পূর্ণাঙ্গ যতগুলো কমিটি করার কথা অঙ্গ সংগঠন দলকে তোমরা গঠন করবে, শুধু আমাদের হাতেই হবে না শক্তিশালী, গণ অধিকার পরিষদের হাত শক্তিশালী হবে এবং আমরা 300টা আসনে আমাদের রেজাকে প্রিয়া ভাই আমাদের এই গণ অধিকার পরিষদে ওনার স্বপ্ন 300টা আসনে যেন আমরা নির্বাচনের ক্যান্ডিডেট দিতে পারি। আমরা যদি এখানে এই মূল
নির্বাচন কমিশনে আমাদের কি করবে না, রেজিস্ট্রেশন করতে দিবে না, আমরা পারবো না। আমরা সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে আমরা উপজেলা কমিটিগুলো আমরা হাজির করবো সময় মতো। তাহলেই আমরা এই গণ অধিকার পরিষদের হাতকে আমরা শক্তিশালী করতে পারবো। গণ অধিকার পরিষদ শক্তিশালী হওয়া মানে আমার প্রত্যেকটা কর্মীর হাত শক্তিশালী হয়ে যাওয়া। ইনশাল্লাহ সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে, ভালোবাই যারা এই আয়োজন করেছো তোমাদের আমার কৃতজ্ঞ যে তোমরা এত অল্প সময়ে ছোট ছোট মানুষ হয়ে এরকম একটা আয়োজন সাহস করেছো, সেই জন্য তোমাদের অনেক ধন্যবাদ।